সাউন্ডটা ঠিক আছে কিনা একটু বলেন তো। প্রথমে সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কমেন্ট করুন তো। ঠিক আছে, ভাইয়েরা শোনা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে ত্রিকোণমিতির বেসিক ক্লাস। এটা প্রিলি এবং রিটেন দুই ধরনের পরীক্ষার জন্য এই বেসিকটুকু জানা জরুরি। তো প্রথমে সবাই নিজ নিজ টাইমলাইনে ক্লাসটি শেয়ার করুন এবং পরিচিতদের মেনশন করুন। 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করব। এই 1 মিনিট সময় আপনাদের দিয়েছি, আপনারা একটু শেয়ার এবং মেনশন করুন যেন সবাই ক্লাসে জয়েন করে ফেলে। তারপর আমরা উইদিন 1 মিনিট ক্লাসটা শুরু করব। ঠিক আছে? তো আমরা আজকে বেসিক শিখব। কোনো উল্টাপাল্টা ম্যাজিক বা যেগুলো আপনারা জানেন ট্রিক্স ইউটিউব ঘাটলেই পাওয়া যায়, সেই ধরনের কোনো কিছু আমি পড়াবো না। আমি সেগুলোই পড়াবো যেগুলো আপনারা সাধারণত ইউটিউবে পাবেন না। অর্থাৎ বেসিকের যে ঘাটতিগুলো আছে, যে মান নির্ণয় বা আদার্স যে ব্যাপারগুলোতে আপনাদের কষ্ট হয় বা বুঝেন না, সেই ব্যাপারগুলো একটু দেওয়ার চেষ্টা করব। তবে আপনারা যদি ঠিকমতো আপনাদের কাজটা করেন, আমার কাজ আমি করব পড়ানো, আপনাদের কাজটা আপনারা করবেন শেয়ার এবং মেনশন। এই দুইটা ঠিকমতো করবেন, ক্লাসে উপস্থিতি ভালো হবে, ক্লাস হবে দুর্দান্ত। উপস্থিতি খারাপ, ক্লাস ড্যাম। তো অনেকে যারা মেনশন করছেন তাদের সবাইকে ধন্যবাদ। বাকি যারা নতুন জয়েন করছেন তাদেরকে শেষবারের মতো বলি, আপনারা আপনাদের টাইমলাইনে ক্লাসটি শেয়ার করে দিন এবং পরিচিত যারা জব ক্যান্ডিডেট আছে বোথ প্রিলি অ্যান্ড রিটেন সবাইকে আপনারা মেনশন করুন। আজকে আমরা ত্রিকোণমিতির একটা ফাটাফাটি ক্লাস করতে যাব। আর আমি প্রথমে বলি, যে সমস্ত জিনিস ইউটিউব ঘাটলেই পাওয়া যায় সেই জিনিসগুলো আমি সাধারণত আমার কোনো ক্লাসেই পড়াই না। আমি চেষ্টা করি গতানুগতিক পড়ার বাইরে আপনাদের বেসিক জিনিসটা শেখানোর। তো আজকেও আমরা সেই চেষ্টাটা করব। তো ত্রিকোণমিতি নিয়ে যদি আমি কথা বলি, ফার্স্টে সিলেবাস অ্যানালাইসিস যদি করি, আপনাদের রিটেন সিলেবাসে ত্রিকোণমিতিতে দুইটা চ্যাপ্টার আছে। একটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত আর একটা হচ্ছে দূরত্ব উচ্চতা বিষয়ক সমস্যা। 5 মার্কের একটা সেট আসে প্রত্যেক রিটেনে। বিশেষ প্রিলিমিনারি সিলেবাসে ত্রিকোণমিতি নামে কোনো চ্যাপ্টার নাই। আপনারা যদি সিলেবাসটা ঘাটেন, কোনো চ্যাপ্টার নাই। দ্যাটস ওয়াই এখান থেকে প্রশ্ন নিয়মিত আসে না। যেমন যদি দেখেন 41 বিসিএস, 43 বিসিএস কোনো প্রশ্ন আসে নাই। কিন্তু আপনি 40 বিসিএস দেখেন, ত্রিকোণমিতি থেকে একটা মান নির্ণয় কিন্তু চলে আসছে, কজের কোয়েশ্চেন। আপনি 42তম বিসিএস দেখেন, ত্রিকোণমিতি থেকে কিন্তু কোয়েশ্চেন আসছে। সুতরাং সিলেবাসের নাই বিধায় এখান থেকে কোয়েশ্চেন আসবে না এটা বলতে পারবো না। আমরা লেটেস্ট 4টা বিসিএসের মধ্যে 2টা বিসিএসে ত্রিকোণমিতি থেকে কোয়েশ্চেন আসছে। তাই মোরাল অফ দ্য স্টোরি, এই টপিক প্রিলি এবং রিটেন দুইটার জন্যই গুরুত্বপূর্ণ। তো চলেন আমি আজকে পড়া শুরু করি। দেখেন, চ্যাপ্টারটার নাম হচ্ছে ত্রিকোণমিতি। এটা মূলত আমাদের একটা ত্রিভুজ থেকে আসে। তাহলে ত্রিভুজের সাধারণত যত ফর্মুলা বা সব কিছু বিল্ড আপ করা হয়েছে একটা সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করে। তাহলে সমকোণী ত্রিভুজের আপনারা জানেন এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর বাকি দুইটা কোণ মিলে হয় 90 ডিগ্রি। এখন সমকোণী ত্রিভুজে আপনার 3টা জিনিস আছে। 3টা জিনিস আছে, একটা হচ্ছে লম্ব, আর একটা হচ্ছে ভূমি, আর একটা হচ্ছে অতিভুজ। লম্ব, ভূমি আর হচ্ছে অতিভুজ, এই 3টা জিনিস নিয়েই আমাদের ত্রিকোণমিতির প্রাথমিক ফর্মুলাগুলো।
এখন আমরা এই অবস্থায় জানি অতিভুজ হচ্ছে বাঁকানো হেলানো তলটা, অতএব এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা হচ্ছে আমাদের অতিভুজ। এখন মূল কোশ্চেন হচ্ছে লম্ব কোনটা ভূমি কোনটা। দেখেন আমি এই একই ত্রিভুজ দুইবার লিখলাম, আবারও আরেকটা ত্রিভুজ আঁকছি, তাহলে এটা হচ্ছে অতিভুজ বাঁকা জিনিসটা। কারণ সাধারণত আমাদের কমন সেন্স কাজ করে কি, খাড়াখাড়ি যেটা থাকে এটা হচ্ছে লম্ব, আর ভূমি বরাবর যেটা শোয়া থাকে এটা হচ্ছে ভূমি। কিন্তু ত্রিকোণমিতি ওই জিনিসটা ডিফাইন করে না। ত্রিকোণমিতি লম্ব ভূমির সিদ্ধান্তে তখনই আসবে যখন আপনি একটা অ্যাঙ্গেল দিবেন। ধরেন আমি এই জায়গাটায় একটা অ্যাঙ্গেল থিটা দিলাম, যখনই এই অ্যাঙ্গেলটা আমার দেওয়া হবে তখনই আমার নির্ধারিত হবে কোনটা লম্ব কোনটা ভূমি। তো কোণের বিপরীতটা সবসময় লম্ব হবে আর বাকিটা ভূমি হবে। অতিভুজ সবসময় বাঁকাটা বা হেলানো তল। বাকি দুইটার মধ্যে কোনটা লম্ব কোনটা ভূমি হবে ডিপেন্ড করবে এই অ্যাঙ্গেলের উপরে। কোণ যেখানে থাকবে তার অপোজিটেরটা হবে লম্ব, অর্থাৎ কোণের সাথে সংশ্লিষ্ট দুইটা বাহু কখনোই লম্ব হতে পারবে না। তাহলে কোণের সাথে সংশ্লিষ্ট একটা বাহু তো অতিভুজ, বাকিটা হবে ভূমি, আর এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব। যেমন এখানে যদি আপনি এইখানে থিটা দেন, ঠিক আছে, যদি এইখানে থিটা দেন তখন এই যে কোণের বিপরীত কোণটা এটা না, তাহলে এটা হবে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে আমাদের প্রথম যে জিনিসটা জরুরি এখানকার অঙ্ক করতে গেলে আপনাকে মাস্ট বি লম্ব ভূমি অতিভুজটা চিনতে হবে। এইটুকু যদি না চিনেন ত্রিকোণমিতিতে অনেক অঙ্কই আপনারা আটকে যাবেন। তাহলে আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার, আর কখনোই লম্ব ভূমি বা অতিভুজে আপনাদের প্যাচ লাগবে না। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা প্রত্যেকেই পারবেন। তাহলে আমি এই চিত্রটাকে এখন ফাউন্ডেশন হিসাবে ধরে রাখি এবং আমি এটা মুছে ফেলি। আপনারা বিন্যাস সমাবেশ জানেন, বিন্যাস সমাবেশে 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 6 আমরা জানি, অর্থাৎ 3টা জিনিসকে নিয়ে আমি যদি উলট পালট করে সাজাই তাহলে 6টা অ্যারেঞ্জমেন্ট পাওয়া যায়। এখানেও ঠিক সেম, লম্ব ভূমি অতিভুজ এই 3টা জিনিসকে আপনি উলট পালট করে সর্বোচ্চ 6টা অ্যারেঞ্জমেন্ট পাবেন। এই জন্য ত্রিকোণমিতির অনুপাত হচ্ছে 6টা। ত্রিকোণমিতির অনুপাত কয়টা? 6টা। একটা হচ্ছে সাইন, আপনি ধরেন থিটা, আরেকটা হচ্ছে কস থিটা, আরেকটা হচ্ছে ট্যান থিটা, আরেকটা হচ্ছে কোসেক থিটা, আরেকটা হচ্ছে সেক থিটা, আরেকটা হচ্ছে কট থিটা। এই হচ্ছে 6টা অনুপাত, নাম দিয়েছে। প্রত্যেকটার কিন্তু বড় নাম আছে, বড় থেকে ছোট হয়েছে। যেমন এটা সাইন, এটা কোসাইন, এটা হচ্ছে ট্যানজেন্ট, এটা কোটেনজেন্ট, এরপরে সেকেন্ড কোসেকেন্ড। আপনাদের এতগুলো জানতে হবে না, আপনারা জাস্ট জানবেন এই 6টা অনুপাত। এখন আমরা ফার্স্টে এই দুইটা জিনিস নিয়ে কাজ করব। ধরেন এই দুইটা লম্ব আর অতিভুজ নিয়ে আমি যখন অ্যারেঞ্জমেন্ট করব তখন দুইটা কাজ করা যাবে। একটা হচ্ছে আমি লম্ব বাই অতিভুজ দিতে পারবো, অথবা চাইলে অতিভুজটা উপরে লম্বটা নিচে দিতে চাইবো। তাহলে যদি অতিভুজটা উপরে দেন লম্বটা নিচে দেন তখন পাওয়া যাবে কোসেক থিটা, আর যখন লম্ব উপরে আর অতিভুজ নিচে যাবে তখন পাওয়া যাবে সাইন থিটা। এই জিনিসটা থেকে বোঝা যাচ্ছে সাইন আর কোসেক পরস্পরের কি হবে? শত্রু হবে। এটা আকারে মনে রাখবেন, সাইন এবং কোসেক একে অপরের শত্রু, মানে একটা যা হবে তার ঠিক বিপরীত হবে আরেকটা। আমরা জানি শত্রু মানে হচ্ছে পুরো অপোজিট আর কি, অপোজিট তো প্রতিপক্ষ। তাহলে সাইনের ঠিক রিভার্স হচ্ছে কোসেক। এগুলো কিন্তু আপনাদের বেশ কিছু টার্ম আছে, যেমন অনেকে এগুলো ইউনিভার্সাল কথাগুলো বাংলাদেশের সব জায়গায় প্রচলিত। সাগরে লবণ অনেক, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, এই কথাগুলো দিয়েও শিখতে পারেন বা পিওর বেসিক দিয়েও মুখস্থ রাখতে পারেন। যেভাবে হোক আপনাকে এগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে আমি জাস্ট প্রথমে ভ্যালুগুলো লিখি, ঠিক আছে? ওইখানে যাবো।
তাহলে আওয়াজটা কম আসবে। তাহলে cos θ হচ্ছে ভূমি বাই অতিভুজ। আমি অতি লিখি, আপনাদের মূল আলোচনা বেসিক বোঝানোতে আসবো, কিন্তু এইটুকু যদি না বলি তাহলে ক্লাসের পূর্ণাঙ্গতা আসবে না। এই জন্য অনেকে আছেন যে জিনিসগুলো একদম এখনো ভুলে গেছেন, এই জন্য তাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য লেখা। কজের অপোজিট হচ্ছে সেক, ঠিক আছে? তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি। তাহলে আমি জাস্ট অতি লিখি, অতি বাই ভূমি। টেন হচ্ছে লম্ব বাই ভূমি, আর কট হচ্ছে তার উল্টা, ভূমি বাই হচ্ছে লম্ব। এটা হচ্ছে বেসিক ফর্মুলা, আপনারা জানেন এগুলো। সাগরে লবণ অনেক, তারপর হচ্ছে কবরে ভূত আছে, টেরা লম্ব ভূত। আমি এই ধরনের টার্মে বিশ্বস্ত না। আমি মনে করি আপনি একজন জব ক্যান্ডিডেট হিসাবে এই সমস্ত জিনিস অরিজিনালটাই মুখস্থ করতে পারবেন। আর মনে রাখবেন, কোনো জিনিসের অরিজিনালের উপরে কোনো কিছু নেই। তাই এইটুকু হচ্ছে আপনাদের টার্ম। এবার এইগুলো ইউজ করে আপনার কোয়েশ্চেন কীরকম হতে পারে সেই জিনিসটাতে এখন আমি ডিসকাসে আসব। এখন মনে করেন আপনার সিম্পল কোয়েশ্চেন আসলো, একটা সমকোণী ত্রিভুজ আপনাকে দিয়ে দিল। মনে করেন যে প্রশ্নেই আছে এই চিত্রটা, এই চিত্রটা আপনার প্রশ্নে আছে, ঠিক আছে? তিনটা বাহুর দৈর্ঘ্য দিল, ধরেন এটা 13, এটা দিল 12, এটা দিল 5 দিয়ে দিল, এবং চিত্রটা এভাবে দেওয়া আছে থিটা। আপনাকে পরীক্ষায় চাওয়া হলো সাইন থিটা ইকুয়াল টু হোয়াট? অপশন এ 12/5, অপশন বি 5/12, অপশন সি 13/12, অপশন ডি 13/12 না দিয়ে 12/13, অপশন ডি 5/13। আপনার এই চারটা অপশন আছে। ধরেন একটা কোয়েশ্চেন, তাহলে আপনারা কিন্তু শুনেন, আমি আপনাদের উত্তর অপেক্ষা থাকবো না, কিন্তু আপনারা প্রত্যেকেই যে যে কোয়েশ্চেনগুলো যখন অপশন আকারে লিখবো আপনারা উত্তর দিতে থাকবেন, দেখবো আপনাদের বেসিকটুকু কতটুকু কাজ করে। তাহলে রুহুল আমিন লিখছেন ভাই এর চেয়ে সহজে শেখা যায়। ভাই সহজে শেখা যায়, অনেক কিছু আছে, আপনি যেভাবে পারেন মান পারলে হবে। আমি আপনাদের মান শিখাইতে বা সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ এটা শিখাইতে আসি নাই, আমি শিখাইতে আসছি আপনাদের অঙ্ক। আমার কাজ হচ্ছে অঙ্ক শেখানো, ফর্মুলা শেখানো না। তাহলে এই ধরনের যদি কোয়েশ্চেন আসে তাহলে এটার অ্যান্সার কত হবে? এই যে অনেকে দিচ্ছেন কত, সি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে সি দেখাচ্ছেন, ম্যাক্সিমামে কিন্তু এখন সি দেখাচ্ছেন 12/13, কিন্তু 5/12/13 সি। এর কারণটা হচ্ছে সাইন থিটা মানে আপনারা জানেন লম্ব বাই কত, অতিভুজ। তাহলে কোণ যেহেতু এটা আমি বলছি কোণের বিপরীত হচ্ছে লম্ব, তাহলে এটা হবে কত 12 আর এই হচ্ছে 13। তাহলে আপনার এই ধরনের ফিগার দিয়ে যদি ত্রিকোণমিতির 6টা অনুপাতের যে কোনোটা চাই আপনি বের করতে পারবেন। 6টার যে কোনোটা যদি চাই তাহলে আপনি বের করতে পারবেন। এখন আসেন চাকরির পরীক্ষাগুলোর প্রশ্নটা কীরকম আসে, তার জন্য আপনার কি বেসিক দরকার সেটা দেখি। এখন আমি চাকরির পরীক্ষার প্রেক্ষাপটে একটা কোয়েশ্চেন নেব। আমি ডিরেক্টলি আপনাদের যেন ভবিষ্যতে কমন পড়ে, আমি সরাসরি বই থেকেই কোনো একটা কোয়েশ্চেন নিই। ধরেন আপনাকে বলা হলো সাইন থিটা ইকুয়াল টু 3/5 হলে tan থিটা ইকুয়াল টু কত? সাইন থিটা ইকুয়াল টু 3/5 হলে tan থিটা ইকুয়াল টু কত? আমি প্রথমত অপশনগুলো লিখি। 3/4, অপশন বি +-3/4, অপশন সি 4/3, অপশন ডি +-4/3। আপনার মনে করেন যে এরকম চারটা অপশন থাকলো, তাহলে দেওয়া আছে কত, সাইন থিটা ইকুয়াল টু 3/5, আপনার tan থিটার ভ্যালুটা কত? এই ধরনের অঙ্ক করতে গেলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, একটা সমকোণী ত্রিভুজ ড্র করতে হবে। ড্র করে আপনি যে কোনো একটা অ্যাঙ্গেল ধরেন এখানে নিয়ে নিলেন, কারণ আপনার দুইটার জন্য আপনার সেম অ্যাঙ্গেল হবে, আপনার ইচ্ছা যে কোনো এক জায়গায় নিতে পারেন। নেওয়ার পরে সাইন থিটা মানে আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তার মানে এটা যদি লম্ব 3 হয় তাহলে অতিভুজ হবে 5। তাহলে আপনার কি ভূমিটা লাগবে, কারণ ভূমির ভ্যালু তো আপনি জানেন না।
আপনারা কিন্তু উত্তর দিতে থাকেন যে অপশন এখানে কোনটা দাগাবেন, আপনারা কিন্তু ভূমির ভ্যালুটা জানেন না। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি পিথাগোরাস অনুসারে আমাদের পরিচিত কিছু ফরম্যাটই আছে, এই 3, 4, 5, 6, 8, 10, 5, 12, 13 কিছু পরিচিত ফরম্যাট আছে। এগুলো আমি একদিন আপনাদের সমকোণী ত্রিভুজের ক্লাসে বলেছিলাম 43 প্রিলির আগে, কিংবা ভবিষ্যতে আবার আরেকটা ক্লাসে আমি ওইগুলো ডিসকাস করব। তো আজকে এই প্যাটার্নে না যাই, আমরা ধরে নিই যেহেতু 3, 5 আছে, তাহলে এই মানটা কত? 4। আমাদের প্রথমে 3টা বাহুর মান লাগবে। তাহলে প্রথমে কি লাগবে? 3টা বাহুর মান লাগবে। তাহলে 3টা বাহু আমাদের বের হয়ে গেল। তাহলে এবার আমাদের যেটা প্রশ্ন চাই সেটা দেওয়া যাবে। একটা জিনিস দেওয়া আছে sin θ, আমরা এটাকে ইউজ করে 3টা বাহুর দৈর্ঘ্য বের করছি। এবার আমাকে tan বলুক, cot বলুক, cos বলুক, sec বলুক, cosec বলুক, যাই বলুক আমরা বের করতে পারবো, কারণ আমরা সূত্র জানি। এখন আমরা tan θ সূত্র কি জানি? tan θ হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি। তাহলে লম্বর মান কত? 3, ভূমির মান কত? 4। তাহলে অ্যান্সারটা কত দাঁড়ালো? 3/4, অর্থাৎ এটা। কিন্তু উত্তর এটা ভুল, কিন্তু উত্তর ভুল। কারেক্ট অ্যান্সার হচ্ছে আপনার এইটা। কেন এটা উত্তর? এই প্লাস মাইনাস কোথা থেকে আসলো? আপনি ইউটিউব ঘাটেন, এই বেসিক আপনি ইউটিউবে পাবেন না। এগুলো প্রত্যেকে তাদের পেইড কোর্সে পড়ায়। আমি বলবো না যে কেউ পারে না, সবাই পড়ায়। এগুলো রেখে দেয় পেইড কোর্সের জন্য। আর ইউটিউবে দেখা হচ্ছে শুধু ম্যাজিক, কোনো বেসিক না। তো অতএব কেন এটা উত্তর প্লাস মাইনাস 3/4 হলো? একজন উত্তর দিয়েছেন, আমি দেখেছি 2-3জন উত্তর দিয়েছেন, এটার উত্তরটা বি। তাহলে এই বেসিকটুকু আপনাকে জানতে হবে, কেন উত্তরটা এ না হয়ে, সবার মনের মতো উত্তর এ না হয়ে কেন বি হলো। তো চলেন আবার এই জিনিসটা আমরা একটু শিখে আসি। তো এই চিত্রটা আমি ভবিষ্যতে আবার আসব, আপনাদের অন্য আরেকটা টার্ম এখানে শিখতে হবে, অন্য আরেকটা জিনিস আপনাদের শিখতে হবে। সেটা হচ্ছে ত্রিকোণমিতির চতুর্ভাগ। দুইটা পরস্পর লম্ব রেখা যখন ক্রস করে তখন 4টা ভাগে ভাগ হয়। ত্রিকোণমিতির যত অ্যাঙ্গেল আছে সব কাউন্টডাউন শুরু হয় এখান থেকে, অর্থাৎ একশকের ডান পাশ থেকে। এটাকে বলা হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে? আপনারা এই যে অনেকেই এই যে 193 জন হয়েছেন, অনেকে কিন্তু পরবর্তীতে জয়েন করেছেন, তাই সবাইকে বলে ক্লাসটা শেয়ার করে দিন এবং মেনশন করে দিন। আজকে আমার ইচ্ছা যে 200 জন হয়েছে, দেখি আজকে 300 ক্রস করে কিনা। 300 ক্রস করলে ত্রিকোণমিতির আরেকটা ক্লাসের ঘোষণা আজকে দিব, কারণ আজকে পিওর বেসিক সব শেখানো যাবে না, 2টা ক্লাস লাগবে। তাহলে আজকে আপনারা দেখি 300 গেলে নেক্সট ক্লাস আজকে ঘোষণা দেব। ত্রিকোণমিতিতে এই জায়গাটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। আমাদের প্রত্যেক জিনিসের একটা স্টার্টিং পয়েন্ট থাকে। এখন ত্রিকোণমিতির মানগুলো যে এভাবেও ঘুরতে পারে, এই যে ঘূর্ণনটাকে বলা হয় এন্টি ক্লকওয়াইজ, এই ঘূর্ণনটাকে বলা হয় এন্টি ক্লকওয়াইজ, আর এটাকে বলা হয় হচ্ছে ক্লকওয়াইজ। অর্থাৎ ঘড়ির কাঁটা এভাবে ঘুরে না, ঘড়ির কাঁটার এটাকে বলে ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। আপনি যদি এন্টি ক্লকওয়াইজ ঘুরেন তাহলে ত্রিকোণমিতির মানগুলো হয় ধনাত্মক। আমরা যে যত সাইন 30 ডিগ্রি 60 ডিগ্রি শিখছি সব কিন্তু এন্টি ক্লকওয়াইজ ঘুরছে। যেমন এই জায়গাটায় হচ্ছে 30 ডিগ্রি, এই যে এটা 30 ডিগ্রি, এই জায়গাটা হচ্ছে 60 ডিগ্রি, এই যে এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই যে 30 থেকে 60, তার মানে আমি এদিকে গেছি, মান বাড়তেছে, ধনাত্মকভাবে বাড়তেছে। আর এদিকেও যদি যাইতে পারি, কিন্তু তখন হবে মাইনাস, নেগেটিভ হবে সব। এন্টি ক্লকওয়াইজ পজিটিভ, ক্লকওয়াইজ হচ্ছে নেগেটিভ। এই তথ্যটা আমার জানতে হবে। এখন মনে করেন আপনি এইখান থেকে যাত্রা শুরু করছেন, আপনি ঘুরতে ঘুরতে এই ঘরটা প্রথম পাবেন না, এই জন্য এটাকে বলা হয় প্রথম ঘর। এরপরে আসবে কি? এটা দ্বিতীয় ঘর। এরপরে আসবে কি? এটা তৃতীয় ঘর। এরপরে আসবে কি? এটা চতুর্থ ঘর। এই প্রত্যেকটা ঘরকে বলা হয় ইংলিশে কোয়াড্রেন্ট। 4টা ভাগের একটা শব্দ হচ্ছে চতুর্ভাগ। তাহলে এটাকে বলা হচ্ছে চতুর্ভাগ, 4টা ভাগ। তাহলে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এখন এই সবগুলো ঘর মিলেই হচ্ছে আপনার 6টা জিনিস, সাইন, কস, সেক, কোসেক, ট্যান এবং কট ভাগাভাগি করে নেবে। মনে রাখবেন এই সবগুলো সম্পত্তি হচ্ছে 6 জনের। এখন 6 জন যখন 4টা ঘর ভাগাভাগি করবে,
সমান ভাগে কিন্তু পড়বে না, আপনারা জানেন। আপনি যদি একটা করে ঘর দেন তাহলে 4 ঘর হবে, 2 ঘর বাকি থাকবে। আবার 2টা করে দিতে গেলে শর্ট পড়বে। কিন্তু ভাঙ্গা ঘর দেওয়া যাবে না। ভাঙ্গা ঘর অর্থাৎ 1.5টা করে দিয়ে দিবেন, দেওয়া যাবে না, আপনাকে পিওর ঘর দিতে হবে। তো যখনই আপনি 6 জনের মাঝে 4টা ঘর ভাগাভাগি করতে যাবেন, আপনার পক্ষে ভাগ করা পসিবল না। তখন আপনি এক ভাগে ভাগ করতে পারেন যে ভাই তোমরা প্রত্যেকে 2 জন করে একটা ঘর নাও আর এটা সবার নাও, অর্থাৎ এই ঘরটা হচ্ছে অল, অর্থাৎ এই ঘরটা প্রত্যেকের নিজস্ব সম্পত্তি, সবার কমন ঘর। 6 জনেই এই ঘর তাদের দাবি করবে। এই যে সেকেন্ড ঘরটা, এই ঘরটা হচ্ছে ভাগে পাইছে সাইন এবং কোসেকে। এই ঘরটা ভাগে পাবে টেন এবং কটে, আর এই ঘরটা ভাগে পাবে কজ এবং সেকে। আর এই ঘরটা হচ্ছে 6 জনের। তাহলে প্রত্যেকের দেখেন 2টা করে ঘর পাইছে। কেমনে? যেমন সাইনের ঘর হচ্ছে এটা আর এটা, কস এটা আর এটা, অর্থাৎ প্রত্যেকের সম্পত্তি এখন 2টা করে ঘর। এই ঘরে সবাই দাবি করবে আর প্রত্যেকের আলাদা করে ঘর আছে। ঠিক আছে, এখন নিজস্ব জায়গায় সবাই পজিটিভ, অন্যের জায়গায় যাইলে হচ্ছে নেগেটিভ। অর্থাৎ আমার জায়গায় আমি হচ্ছে প্লাস, আর একজনের জায়গায় যাওয়া মানে হচ্ছে আমি মাইনাস। অর্থাৎ সাইন যদি এই ঘরে থাকে তাহলে সাইনের মান প্লাস হবে, এই ঘরে যদি থাকে, এই ঘরটা তো সাইনের সবারই, তাহলে এই ঘরটা সবাই প্লাস। এই ঘরটা কি সবাই প্লাস, এই ঘরটা সাইন কোসেক প্লাস, কিন্তু এই ঘর আসা মানে সাইন মাইনাস। কিন্তু এটা আবার টেনের ঘর, কটের ঘর, বুঝছেন তো? যেমন এই ঘরে কজ আর সেক শুধু পজিটিভ হবে, এই 4টা এই ঘরে আসলেই নেগেটিভ দিতে হবে, অর্থাৎ মাইনাস হয়ে যাবে। তাহলে এই জিনিসটা আপনাকে একদম টানা মুখস্থ রাখতে হবে যে কার ঘর কোনটা, আদারওয়াইজ আপনি এই জিনিসগুলো সিদ্ধান্তে আসতে পারবেন না। ঠিক আছে, কার ঘর কোনটা। ওকে, আশা করি এই জিনিসটা বুঝছেন। এই জিনিসটা বুঝছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করুন তো, যে এই জিনিসটা বুঝছেন কিনা, যে কার ঘর কোনটা এটা বুঝছেন কিনা। ঠিক আছে, এটা যদি বুঝে থাকেন তাহলে আপনাদের লেখেন যে বুঝছি। এরপরে আমি এইটাকে বেস করে এই যে এই কোয়েশ্চেনটার সলিউশনে যাব। কিন্তু এই একটা কোয়েশ্চেন বুঝাইতে গিয়ে আমি আপনাদের ত্রিকোণমিতির অনেকটুকু বেসিক বোঝাতে পারবো। 100টা অঙ্ক করার চেয়ে ঠিক মতো বুঝে একটা করেন, দেখবেন এই লেভেলের সব অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। এখন এটা বুঝছেন, হ্যাঁ প্রত্যেকে কমেন্ট করেছেন বুঝছেন। এবার আপনি জাস্ট একটা জিনিস দেখেন, আমি এখন এটা মুছে ফেলবো। আপনাকে প্রশ্নে কি বলছে? সাইন থিটা 3/5, আমি এখানে লিখি সাইন থিটা 3/5 মানে কি এখানে ইনডাইরেক্ট একটা প্লাস আছে না? দ্যাট মিনস সাইন থিটার মানটা হচ্ছে পজিটিভ, সাইন পজিটিভ, অর্থাৎ আপনাকে সাইনের একটা মান পজিটিভ দিয়েছে। এখন আপনি বলেন তো, আপনাকে যদি প্রশ্ন করি সাইন পজিটিভ কোথায়, এই ঘর আর এই ঘরে, তাহলে এই 2টা ঘরে সাইন পজিটিভ ভ্যালু দিবে। এখন আমি যদি প্রশ্ন করি তাহলে এই প্রশ্নের সাইনটা কোন ঘরের, আমি বলবো তো বলতে পারি না, মাথা চুলকাবেন। হ্যাঁ আসলে তো সাইন তো এই ঘরেও পজিটিভ, সাইন তো এই ঘরেও পজিটিভ, কিন্তু এই সাইন কোন ঘরে আছে এটা আমি জানি না। যেহেতু আপনি জানেন না কোন ঘরে, আপনাকে 2 ঘরেরই সম্ভাবনা যাচাই করতে হবে। এখন যদি সাইন মনে করেন বুঝতে পারেন যে এই ঘরে, তাহলে এই ঘরে টেন কি পজিটিভ, কিন্তু সাইন যদি এই ঘরে চলে আসে লাভ দিয়ে, ভাই আমার এই ঘর আমি এখানে আসছি, তখন ওর দেখা দেখি যখন টেন ওই ঘরে আসবে বলবে এবার বাবা তুমি মাইনাস। কারণ কি এই ঘরে টেন মাইনাস, কারণ এই ঘরটা কার কার, এই ঘরটা হচ্ছে শুধুমাত্র সাইন এবং কোসেক তাদের সম্পত্তি। তাহলে টেন যখন এই ঘরে চলে আসবে তখনই মাইনাস হয়ে যাবে। আমি ম্যাথমেটিক্যালি প্রুফ করতে পারতাম এই যে সূত্র দিয়ে সবসময় আপনার বেসিকটা ক্লিয়ার হবে না, আপনি প্যাচে পড়ে থাকবেন। এই জন্য এই কনসেপ্টটা বুঝেন, কখনোই ভুল হবে না। তাহলে যেহেতু আপনি এই যে সাইন থিটার চিত্র আঁকবেন, আপনার কাজ যেটা সেটাই করবেন, লম্ব বাহু অতিভুজ ভূমি 4 দিবেন, কিন্তু যখনই ট্যান থিটা বের করতে যাবেন আপনার চিন্তা করতে হবে এই যে মানটা এটা কোন ঘরে। এটা যদি কোনো নির্দিষ্ট ঘরে থাকে তাহলে সেই নির্দিষ্ট ঘরে আপনাকে ক্যালকুলেশন করতে হবে, আর যদি নির্দিষ্ট ঘরে না হয় তাহলে কোন কোন ঘরে পসিবল সেগুলো বিবেচনা করে আপনাকে মান দিতে হবে। তো যেহেতু সাইন থিটা পজিটিভ এই 2 ঘরে, অতএব সাইন এই ঘরে থাকলে টেন পজিটিভ,
সাইন এই ঘরে থাকলে টেন নেগেটিভ, আর মান কত? মান ফিক্স 3/4। মানটা 3/4 হবে, কিন্তু সাইনটা কি হবে ডিপেন্ড করবে ঘরের উপরে। এই সিনারিওটা বুঝছেন কিনা বলেন তো? আমি আরও প্র্যাকটিস করাবো আপনাকে। এইটুকু বুঝছেন কিনা আগে ফার্স্টে একটু কমেন্ট করেন, আমি আপনাদের ফিডব্যাক দেখে আপনাদের বলবো। ইমরান হোসেন বলছেন এইচএসসিতে ম্যাথ করলো তখন এত ভালো করে কোনো স্যার বোঝাই নাই। ভাই আপনি ধন্যবাদ, আপনি একটা কমপ্লিমেন্ট করেছেন। আপনারা ক্লাসে থাকেন, দেখেন যে আরও অনেক কিছু জানতে পারবেন। আমি শুরুতে বলে দেই, আমার কোনো ক্লাসে আপনি ইউটিউবে যা পাবেন সেই কন্টেন্ট পাবেন না। ওই যে সাইন 30 ডিগ্রি মান কেমনে বের করে, ফিঙ্গার থিওরি, ম্যাজিক্যাল 4 দিয়ে ভাগ করে রুট ওভার করে, এই ধরনের কিছু আমি পড়াবো না। এগুলো আপনারা অ্যাভেলেবল পাবেন, কারণ ইউটিউব আছে। আমি হচ্ছে আপনাদের জন্য যেটা নাই সেটার জন্য আসি, ঠিক আছে? সামথিং ডিফারেন্ট মনে রাখবেন, আশরাফুল মানে হচ্ছে সামথিং ডিফারেন্ট। ওকে, একজন শুধু বলছে শুভামণি বুঝেন নাই, আর বাকি সবাই বুঝেছেন। আচ্ছা, আমি একটু সংক্ষেপে রিপিট করে দিই। এর আগে যে চার্টটা দিয়েছি, ত্রিকোণমিতিতে প্রত্যেকটা ভ্যালু আপনার দুইটা ঘরে প্লাস হয়, দুইটা ঘরে মাইনাস হয়। তাহলে আপনার প্রশ্নে গিভেন যেটা সাইন থিটা 3/5 একটা পজিটিভ ভ্যালু, তাহলে সাইনের পজিটিভের সম্ভাবনা আছে প্রথম চতুর্ভাগ আর দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে আপনাকে এটার রেফারেন্সে 10 বের করতে বলছে। তাহলে যদি সাইন প্রথম ঘরে থাকে তাহলে 10 হবে প্লাস, সাইন যদি দ্বিতীয় ঘরে থাকে তাহলে এই ঘরে 10 হবে মাইনাস। দ্যাটস ওয়াই 10 এর চিহ্নটা হবে প্লাস মাইনাস। কিন্তু আপনাকে ভ্যালুটা বের করতে হবে। তাহলে এই একটা সমকোণী ত্রিভুজ ড্র করবেন, সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে পিথাগোরাস অনুসারে ভূমি হচ্ছে 4, তাহলে tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। যারা একটু বুঝেন নাই একটু থাকেন, ভয় পাওয়ার কিছু নাই, একটু থাকেন, আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি। যারা বুঝেন নাই আপাতত যতটুকু বুঝছেন এটা নিয়ে আমি যত এখন পেঁচাবো তত আরও প্যাঁচ লাগবে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি নেক্সট আরেকটা অঙ্কতেই। তবে এটা আমি একটু শেষ করে দিই, দাঁড়ান। এটা শেষ হয়েও হইল না শেষ। আমার কোয়েশ্চেনটা ছিল কি এ 3/4। এবার এই কোয়েশ্চেনটাই আপনার যদি এইভাবে আসে, সাইন থিটা 3/5 এবং 0 লেস দেন থিটা লেস দেন π/2 হলে tan থিটা ইকুয়াল টু হোয়াট? অর্থাৎ আগের প্রশ্নটাই দেখেন, এইটা দেয়া আছে একটা জিনিস, এটা আরেকটা জিনিস দেয়া আছে, এবং এটা আরেকটা। তো এখানে একটা ব্যবধি দেয়া আছে, এখানে ব্যবধি দেয়া আছে। জাহিদুল ইসলাম, জাহিদুল করিম, আপনার কানেকশনের সম্ভবত সমস্যা, আমার এখানে না। এই রেঞ্জ এটা আপনাকে কাউন্ট করতে হবে। দেখেন আপনার ত্রিকোণমিতির চতুর্ভাগে 4টা চতুর্ভাগ, যেহেতু সাইন থিটা একটা পজিটিভ মান, আপনি শুরুতে দুইটা পজিটিভ মার্কিং করেন, এই দুইটা। এরপরে যান দ্বিতীয় কন্ডিশনে। এই জিনিসটা মানে বুঝেন, শূন্য, শূন্য থেকে বড়, 90 থেকে ছোট, π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। আপনার এখানে 90 ডিগ্রিও দিতে পারে, π/2ও দিতে পারে। তাহলে π/2 মানে 90 ডিগ্রি আপাতত জানেন, আমি 6টা জিনিস লিখে দেব যে কোনটা কত ডিগ্রি মিন করে। তাহলে π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আপনাকে এখানে কিন্তু একটা আটকাই দিছে, এই বেটা তুই 90-এর চেয়ে বড় যাইতে পারবি না, 0-এর চেয়ে উপরে থাকতে হবে। তার মানে 0 থেকে 90-এর ভিতরে আপনার আটকা, এর বাইরে যাইতে পারবেন না। তাহলে এইখান থেকে 0 কাউন্ট না ভাই। এরপরে এটা হচ্ছে 90, এটা 180, এটা 270 এবং এটা হচ্ছে 360। এভাবে যদি ঘুরে 90, 180, 270, 360। কিন্তু আগে যেমন একটা ফ্রি ছিল, ফ্রিডম, সাইন স্বাধীনভাবে এই দুই ঘরে নড়াচড়া করতে পারতো, কিন্তু এবার সাইনকে আটকে রেখেছে, এবার তুই সেকেন্ড কোয়াড্রেন্টে যাইতে পারবি না। তাহলে যেহেতু এবার এটা বাদ, তাহলে সাইন ফিক্স হয়ে গেল কি এই ঘরে, অর্থাৎ সাইনের মান হচ্ছে এই ঘরে। তাহলে সাইন যদি এই ঘরে হয় তাহলে এই ঘরে tan কি হবে? প্লাস। তখন আপনি চিত্র যখন আঁকবেন, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ আর ভূমি হচ্ছে 4, তখন আপনি tan থিটা যখন বের করবেন তখন উত্তরটা শুধুমাত্র 3/4 হবে, অর্থাৎ এটা হবে না, তখন অ্যান্সার হবে এটা। আপনাকে একটা নির্দিষ্ট কোয়াড্রেন্ট দিয়ে দেওয়ার জন্য আপনার উত্তরটা হয়ে গেল শুধুমাত্র প্লাসের 3/4।
এই সিনটা বুঝছেন কিনা একটু বলেন তো, যে এই জিনিসটা বুঝছি। আপনি লেখেন যে 2 বুঝছি, মানে এটা তো দ্বিতীয় কনসেপ্ট বুঝাইলাম। লেখেন 2 বুঝছি, ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ, তখন কিন্তু উত্তর শুধু এটা হবে, এটা হবে না। ঠিক আছে, এটা বুঝছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করেন। ওকে, থ্যাংক ইউ, প্রত্যেকে বুঝছেন, 2 বুঝছেন। এবার আরেকটু সিনারিও দেখেন। দেখেন এই ব্যবধিটা যদি একটু চেঞ্জ হয়ে আসে, জাস্ট লাইক এরকম, আপনাকে যদি বলে দেয় যে 90 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 180 ডিগ্রি, তার মানে বলেন তো 90 থেকে 180 মাঝে না? তাহলে 90 থেকে 180 মাঝে কোনটা ঘর? কিন্তু এইটা। তাহলে এই ঘরে সাইন কিন্তু পজিটিভ, ইটস ওকে, কিন্তু এই ঘরে টেন কি নেগেটিভ। তাহলে টেন নেগেটিভ এই ঘরে, তখন টেন থিটাটা হবে -3/4, তখন আর প্লাস হবে না, তখন শুধু মাইনাস হবে। সুতরাং আপনার কোনো মান কিন্তু ফিক্স না, কার সাথে ডিপেন্ড করতেছে? শর্ত কি। সুতরাং আপনার এই ধরনের প্রশ্নের ভাইটাল ফ্যাক্ট হচ্ছে এই কন্ডিশন। আপনার প্রশ্ন যেটাই আসুক, আপনি দেখবেন কন্ডিশন কে আছে, কন্ডিশনের আলোকে আপনি মান বের করবেন। এখন কন্ডিশন ছাড়া যদি হয়, তাহলে মাস্ট বি প্লাস মাইনাস হবে, কারণ তখন প্লাসও হতে পারে মাইনাস হতে পারে। আর যদি কন্ডিশন দেয়, তখন কিন্তু আর প্লাস মাইনাস হওয়া পসিবল না। আপনাকে কোনো একটা কন্ডিশন দেওয়া মানে একটা ঘরে বাঁধা ফেলা, আর একটা ঘরে কোনো কিছুর মান হয় পজিটিভ নয় নেগেটিভ, যে কোনো এক সাইড হবে। দ্যাটস ওয়াই আপনাদের এটা কিন্তু শুধু মাইনাস হবে, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট। আশা করি পুরো সিনারিওটুকু বুঝছেন। আমি এখন দ্বিতীয় আরেকটা ম্যাথ করাবো। এই আপনাদের উপস্থিতি কমে যাচ্ছে, কারণটা কি বলেন তো? উপস্থিতি কমে যাচ্ছে কেন? আপনারা কি পড়া বুঝতেছেন না? আপনারা শেয়ার এবং মেনশন করুন, শেয়ার এবং মেনশন করুন। উপস্থিতি কমে গেলে কিন্তু ক্লাস বেশিক্ষণ নিব না। উপস্থিতি কমে গেলে বুঝবো যে আপনারা বুঝতেছেন না, তাহলে ক্লাস বেশিক্ষণ কন্টিনিউ করব না। আর যদি উপস্থিতি বাড়ে, 300 তো হইল না, দ্যাট মিনস পরের ত্রিকোণমিতি ক্লাস কবে ঘোষণা কিন্তু দিব না। অতএব উপস্থিতি কমে যাচ্ছে, আপনারা শেয়ার করুন, মেনশন করুন, তাহলে বাড়বে। আবার আমি দ্বিতীয় কোশ্চেন লিখছি, আপনারা দেখেন। এবার একটা বুঝবেন, যে কোনো বইয়ের সকল অঙ্ক যদি 100 অঙ্ক হোক, সবগুলো ক্লিয়ার কাট করতে পারবেন, কারণ সিনারিও বুঝে গেছি। দেখবেন এবার আমি লেখার আগে আপনার অঙ্ক করে ফেলবেন ইনশাল্লাহ। tan থিটা ইকুয়াল টু 4/3 এবং 270 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 360 ডিগ্রি হলে সাইন থিটা ইকুয়াল টু কত? আপনার অপশনগুলো আমি লিখি। এ হচ্ছে -4/5, বি হচ্ছে শুধু 4/5, সি হচ্ছে -3/5 অ্যান্ড ডি হচ্ছে 3/5। তাহলে এই হচ্ছে প্রশ্ন। ভ্যালু কার দেয় দেখেন তো? tan থিটা, কন্ডিশন এটা, সাইন থিটা। তাহলে আপনার প্রথম কাজ কি জানেন ভাই? আপনি চিত্রটা এঁকে ফেলেন আগে। তাহলে আপনার tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব 4 ভূমি 3, তাহলে পিথাগোরাস অনুসারে এটা 5। এগুলো সবসময় মনে রাখবেন, আপনার পরিচিত জিনিস দিবে, অপরিচিত দিবে না, কারণ টিচার আপনার কনসেপ্ট জানতে চাচ্ছে, ভ্যালু নির্ণয় না। তাহলে চিত্র আঁকা শেষ। এবার আমি দেখব কোন ঘরে পড়ছে কন্ডিশনটা। এটা কি দিছে? 270 থেকে 360 কোথায় দেখেন? এটা 0, এটা 90, এটা 180, এটা 270 অ্যান্ড এটা 360। তার মানে 290 থেকে 360 মানে এই ঘরটা। তাহলে এই ঘরটার নাম কি? চতুর্থ ঘর। এই ঘর কার কার সম্পত্তি? কজ এবং সেকের। তাহলে এই ঘরটা হচ্ছে চতুর্থ ঘর, এই ঘরটা হচ্ছে কজ এবং সেকের সম্পত্তি। আপনার চাইছে কার মান? সাইন। সুতরাং এই ঘরে সাইন অবশ্যই মাইনাস হবে। তাহলে আপনি সাইনের চিহ্ন পেয়ে গেলেন, সাইন থিটা মাইনাস হবে। এবার আপনি মান বের করেন। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, তার মানে 4/5। তাহলে এই মানটা কোথায় আছে? এই যে অপশন এ, অপশন এ।
এই তো দেখা যাচ্ছে অনেকে পারছেন -4/5। হ্যাঁ, প্রত্যেকে যারা পারছেন সবাইকে ধন্যবাদ। মানে আপনারা ক্লাস ঠিকমতো বুঝতেছেন। ওকে, ধন্যবাদ। যারা বুঝতেছেন না তাদের জন্য আবারও একটু রিপিট করি, যারা বুঝছেন না তাদের জন্য একটু রিপিট করি, একদম ক্লিয়ার কাট হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমি কিন্তু আরেকটা কনসেপ্টে যাব। এই যে tan থিটার ভ্যালু দেওয়া আছে, প্রথম কাজ, প্রশ্ন পরের দিকে কি চাইছে, আমার কথা হচ্ছে যাই চাক না কেন আপনার অবশ্যই ত্রিভুজ লাগবে। তাহলে এই কাজটা আগে সেরে ফেলেন। স্টেপ ওয়ান আপনি ত্রিভুজটা সেরে ফেলবেন। tan থিটা লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে 5, ফিগার শেষ। এইটার প্রেক্ষাপটে আমি সাইনের মান বের করব, বাট আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য সাইন অফ সাইন, মানে সাইনের চিহ্ন কি হবে এটা আমাকে ভাবতে হবে। তাহলে এবার দেখেন কন্ডিশন কি, কন্ডিশনটা কি, 270 থেকে 360, তাহলে 270 থেকে 360 হচ্ছে চতুর্থ ঘর, এই ঘর হচ্ছে কজ এবং সেকের, তাহলে এরা শুধু এই ঘরে প্লাস, বাকি সব মাইনাস, সুতরাং সাইন এই ঘরে মাইনাস। তাহলে সাইনের মান কি, লম্ব বাই অতিভুজ। আশা করি বুঝছেন, ক্লিয়ার, প্রত্যেকে বুঝছেন এটা। তাহলে এই কনসেপ্টটা আমি আপাতত গেলাম, এটা হচ্ছে কনসেপ্ট 1 আজকের। এবার আসেন কনসেপ্ট 2। আমি কনসেপ্ট 3 আবার একটু জটিলে যাব। আপনাদের পরপর যদি জটিল পড়ে তাহলে ব্রেন হ্যাং মারতে পারে অনেকের, এই জন্য আমি সহজ কঠিন মিলিয়ে মিশিয়ে পড়াবো। এবার একটু সহজ পড়াই, ঠিক আছে? 5 মিনিটে একটা সহজ টপিক পড়াবো, এটা 42তম BCS এর কনসেপ্ট এখন যেটা পড়াবো। এরপর আবার আরেকটা জটিল পড়াবো, 40তম BCS এরটা। তো চলেন এখন কনসেপ্ট 2 পড়াই। আমরা ছোট্টবেলায় ক্লাস 9-10 তিনটা সূত্রের সাথে পরিচিত ছিলাম। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা প্লাস মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আরেকটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই জিনিস তিনটার পাশাপাশি আরও 3টা সূত্র আছে, মানে সাইড চেঞ্জ করিডোরে সকল বইয়ে পাবেন। আমি সেগুলো লিখে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আমার পড়ানোর উদ্দেশ্য হচ্ছে 42তম BCS এর কোয়েশ্চেনটা এখন আমি লিখব, যে কোয়েশ্চেনটা কী ছিল, তখন আপনারা বুঝবেন যে আমার লেখার উদ্দেশ্য কী। দেখেন 42 BCS এর কোয়েশ্চেনটা ছিল sec a প্লাস 10a ইকুয়াল টু 5/2 হলে sec a মাইনাস 10a ইকুয়াল টু হোয়াট। এটা ছিল 42তম BCS এর প্রশ্ন। ভেরি ইজি। এই ধরনের প্রশ্ন সাধারণত মানটা খালি উল্টে যায়, 2/5। কেমনে উল্টে একটু দেখেন, এই সূত্রটা থেকে জিনিসটা আসবে। দেখেন আমরা জানি sec স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a ইকুয়াল টু কত, 1। তাহলে এইটুকু পড়ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু 1। এখন আপনাদের এটা তো বের করতে হবে, এটার মান দেয়া আছে, কত দেয়া আছে, 5/2। তাহলে আপনি এখন মান বসাবেন, এটা হচ্ছে 5/2 ইন্টু sec a মাইনাস 10a ইকুয়াল টু 1। তাহলে অতএব sec a মাইনাস 10a কত, এই 1কে এটা দিয়ে ভাগ হয়ে যাবে, আর ভাগ মানে জিনিসটা উল্টা হয়ে যাবে, 2/5। তাহলে আপনার অ্যান্সার হচ্ছে 2/5। তাহলে এখান থেকে কী শিখলেন, এই ধরনের জিনিস যদি পজিটিভ দিয়ে নেগেটিভটা চাই বা নেগেটিভটা দিয়ে যদি পজিটিভটা চাই, শুধু এই মানটা উল্টাই দিবেন, কাহিনী শেষ। আমি আরেকটা অঙ্ক লিখবো, সেটাও চাকরির পরীক্ষার কোশ্চেন। আমি নেক্সট আরেকটা কোশ্চেন লিখবো, সেটাও চাকরির পরীক্ষার কোশ্চেন। এটা একটু লিখি, যেমন আপনারা লিখলে বুঝবেন। একই প্যাটার্নের আপনাদের লিখছি, কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 4/3 হলে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু হোয়াট। তাহলে দেখেন তো এইখানে মাইনাস, তাহলে এখানে কি হবে, এই মানটা শুধু উল্টে যাবে। তাহলে এই 4/3 এখানে উল্টে কি হবে, 3/4। এই বুঝছেন তো জিনিসটা? একটু আটকে গিয়েছিল 10 সেকেন্ড, সমস্যা নেই, আবারও বলি। এটা হচ্ছে প্রশ্ন, সাইন a প্লাস কজ a ইকুয়াল টু যদি 3/4 হয় এবং
সাইন এ মাইনাস কজের মান কত? তাহলে সাইন এ প্লাস কজে হচ্ছে 3/4, তাহলে সাইন এ মাইনাস কজের মান কত? তাহলে অপশনগুলো হচ্ছে একটা 3/4, একটা 4/3, একটা হচ্ছে 1, আর একটা কি কোনোটিই নয়। এক্ষেত্রে উত্তরটা কি হবে একটু কমেন্ট করেন তো দেখি। আপনারা একটু কমেন্ট করেন, ফাঁকে তো সবাই একটু জয়েন হয়ে নেই, কারণ লাইভটা একটু অফ হয়ে গেছিল 10 সেকেন্ড। তো সবাই একটু জয়েন হোক, এই ফাঁকে যারা জয়েন করেছেন তারা একটু কমেন্ট করুন। এই পর্যন্ত 6-7 জন উত্তর দিয়েছেন, প্রত্যেকে এটার উত্তর দিয়েছেন 4/3। ঠিক আছে, তাহলে আপনাদের যে কনসেপ্টটা আপনারা শিখেছেন সে কনসেপ্ট অনুসারে এটা 4/3 বলার কথা লজিক্যালি, কারণ কি এই মানটা উল্টে যাবে। কিন্তু মনে রাখবেন এই জিনিসটা হবে না, এটার উত্তর কোনোটাই নাই, এই মান হবে না। এই কনসেপ্টটা শুধুমাত্র সেক আর কোসেকের, সেক আর টেন এবং কোসেক কটের বেলায় প্রযোজ্য, সাইন কজের বেলায় প্রযোজ্য না। কারণ কি জানেন, আপনারা সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 সূত্র পড়ছেন। এটাকে সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা লেখা যায়, এই জন্য একটাকে আরেকটার সাথে উল্টে যায়। একইভাবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই যে মাইনাসের জন্য a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখতে পারেন। তো সাইনের সূত্রটা কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, মাঝখানে তো মাইনাস নাই, তো এটাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বিতে লিখতে পারেন না, এই জন্য এটা উল্টে ওইভাবে হবে না। এটার উত্তর হচ্ছে কোনোটাই নেই। অবশ্যই মান আসবে, অন্য একটা মান আসবে, ফ্র্যাকশন মান আসবে, ক্যালকুলেশন করলে বের হবে সমাধান, ফ্র্যাকশন আসবে। কিন্তু আপনাদের পরীক্ষায় এই কনসেপ্টটা যদি অনেকেরই দেয়, ইচ্ছা মতো ভুল করে চলে আসবেন অনেকেই। ঠিক আছে, অতএব এই মনে রাখবেন এই যে ট্রিক্সটা শিখাইলাম উল্টে যাবে, অতএব খালি সব বেলায় উল্টে যাবে না। কখন কখন হবে, যখন সেক আর টেন থাকবে কিংবা কোসেক আর কট থাকবে। এখানে প্লাস থাকলে মাইনাস চাইলে উল্টাই দেবেন, মাইনাস প্লাস থাকলে মাইনাস চাইলে উল্টাই দেবেন, মাইনাস থাকলে প্লাস চাইলে উল্টাই দেবেন, মানে যাই চাক অপোজিটটা হলে খালি উল্টাই দেবেন। কিসের বেলায়, এই যে প্রশ্ন যদি এই দুইটার মতো হয়, এখানে দেখেন কোসেক আর কট যদি হয় আর সেক আর টেন যদি হয় আগেরটার মতো, কিন্তু এটার বেলায় কিন্তু প্রযোজ্য হবে না। অতএব শিখবেন, ম্যাজিকও শিখেন, ট্রিক্সও শিখেন, বেসিক সহকারে শিখেন, অথেন্টিক যেটা অলওয়েজ প্রযোজ্য, যেটা সীমাবদ্ধতা একটু জেনে রাখবেন। আশা করি সহজের ভিতরেও কিন্তু একটু গিট্টু ছিল, দেখছেন তো। অতএব এবার আসেন নেক্সট টপিক। নেক্সট, এই আপনাদের ক্লাস কি ভালো লাগতেছে কিনা একটু ফিডব্যাক দেন তো, ভালো লাগতেছে কিনা একটু ফিডব্যাক দেন তো, ভালো লাগতেছে কিনা ফিডব্যাক দেন। কি অবস্থা, কেমন লাগতেছে ক্লাস, চলবে নাকি? থার্ড টপিক কি শিখবেন, আগ্রহ আছে? আগ্রহ থাকলে পড়াবো থার্ড টপিক, ঠিক আছে। আর যদি আগ্রহ না হয় ওকে, ঠিক আছে, ধন্যবাদ, তাহলে পড়াবো। তো পড়ানোর আগে 2 মিনিট সময়। 18 নভেম্বর আমার প্রিলি কোর্স শুরু, মাত্র 1050 টাকা, কথা কম কাজ বেশি। 75 ক্লাস যদিও আমার কোর্সের, কিন্তু আমি বলি 70টা, প্রয়োজন আরও বেশি নেব। একদম বেসিক থেকে সম্পূর্ণ ম্যাথ কোর্সটা করাবো, ব্যাংক ব্যতীত সকল চাকরি পরীক্ষার জন্য আপনাকে প্রিপেয়ার করে দিব। ফেসবুক লাইভে ক্লাস হবে, সপ্তাহে 3 দিন ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টা। ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার 0172898356 আপনার জীবনের বেস্ট ইনভেস্টমেন্ট যদি হয় তাহলে এই টাকাটা ইনভেস্ট করেন, ম্যাথ, নারী নক্ষত্র সহ বেসিক সহ শিখে যান। আমি আপনাকে কথা দিলাম, আপনি ম্যাথের উপরে আপনার জিন্দেগিতে কোনো ভয় থাকবে না। কি এটা 18 নভেম্বর থেকে প্রিলি কোর্স শুরু। এখন পড়াচ্ছে আজকে ত্রিকোণমিতি, তাহলে আপনাদের তো অনেকে আছেন রিটেন ক্যান্ডিডেট, তাহলে 15 নভেম্বর অর্থাৎ আগামী পরশু থেকে শুরু হচ্ছে রিটেন ব্যাচ।
রিটেন ব্যাচ এটাও ব্যাংক ব্যতীত সকল রিটেনের জন্য প্রযোজ্য হবে। এটার ক্লাস হচ্ছে 75+ ক্লাস। তবে এই ক্লাসটা আমি আমার রিটেন বইকে ধরে ধরে পড়াই, একদম বই ধরে ধরে সলভ করে দিই। অর্থাৎ 43 রিটেনকে টার্গেট করে যদিও পড়াবো, অন্য রিটেনও কাজ করবে। ঠিক আছে, এটার কোর্স ফি হচ্ছে 1470 টাকা, কিন্তু সেগমেন্টেশন দুইটা, একটা হচ্ছে 1020 টাকা আমাকে পে করবেন, আর 450 টাকা দিয়ে আপনি লাইব্রেরি থেকে নিজ দায়িত্বে বই কিনে নেবেন। অর্থাৎ এই কোর্সের সাথে, অর্থাৎ 1470 টাকা কোর্স ফি, এর সাথে বই ফ্রি। আমি যদি এভাবে বলতাম বইটা জাস্ট কুরিয়ারের ভেজালের জন্য আপনি নিজে কিনে নেবেন। মনে রাখবেন এই বইটা আমার পক্ষ থেকে কিন্তু আপনার জন্য গিফট। আমি কোর্স ফি কত 1470, আমাকে পে করবেন 1020, আর বাকিটা আপনি বইটা কিনে নেবেন। অতএব যাদের এই আমার পড়া ভালো লাগে, যাদের আমার পড়া ভালো লাগে তারা অলরেডি অনেকে ভর্তি হয়েছেন, কিন্তু যারা হন নাই কিন্তু ভালো লাগে তাদের আমি বলবো আপনারা এই দুইটা কোর্সের আপনার যেটা প্রয়োজন আপনি সেটা করেন। আর আপনি যদি রানিং স্টুডেন্ট থাকেন প্রিলি দিয়ে শুরু করেন, অথবা অনেকে আছে দুইটাতেও ভর্তি হয়েছে, আপনারা যদি চাপটা নিতে পারেন তাহলে দুইটা কোর্স, যেমন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যদি থাকেন তাহলে দুইটা কোর্স যদি আগে করে থাকেন, জব মার্কেটে আপনি দুর্দান্ত বেনিফিট পাবেন। মনে রাখবেন প্রিলি পরীক্ষার জন্য আপনার অফুরন্ত সময় থাকলেও রিটেনের টাইম খুব কম থাকে, এই জন্য দুইটা কোর্সে যদি অ্যাডভান্স করে রাখেন আপনার জন্য বেস্ট আউটপুট হবে। আর এটা আমি বলতে পারি, আমি যেভাবে ম্যাথ শেখাবো, আমি বলবো না আই এম দ্য বেস্ট টিচার অফ বাংলাদেশ, বাট ওয়ান অফ দ্য বেস্ট টিচার, এটা নিজেরটা নিজে বলতে হবে। আমি আপনাকে ম্যাথ শেখানোর দায়িত্ব নিলাম। তো এই ডেডলাইনে আছে, আপনি পরেও ভর্তি হতে পারবেন, কিন্তু রেকর্ড ক্লাস দেখতে হবে, সকল ক্লাস রেকর্ড থাকবে সব সময়, একবার না 10 বার দেখবেন। ঠিক আছে, তাহলে চলেন এবার, না প্রিলির জন্য বই আসতেছে, নেক্সট মান্থের ফার্স্ট উইকে আসবে, প্রিলির জন্য বই আসতেছে, রিটেনের বই তো অলরেডি আছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে নাম্বার তো দেওয়া আছে, সেই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর ব্যাংকের কোর্স জানুয়ারির শুরু থেকে ব্যাংকের কোর্স হবে। আচ্ছা, এরপরে কারো কোনো প্রশ্ন থাকলে আমি ক্লাসের শেষে আপনাদের কনভারসেশন নিব, আগে পড়াই। ঠিক আছে, এরপর আবার একটু কনভারসেশনে আসবো। এই যে এই জায়গাটা থেকে 0 ডিগ্রি, আপনাকে পরীক্ষায় এরকমভাবে এখানে থিটা দিল, আর এই জিনিসটা বলে দিল 30 ডিগ্রি, জাস্ট এই জিনিসটা চাইলো পরীক্ষায়, সাইন থিটা ইকুয়াল টু হোয়াট। এই চিত্রটা মনে করেন পরীক্ষার প্রশ্নে আছে, দিয়ে আপনাকে বললো সাইন থিটা ইকুয়াল টু হোয়াট। আর আপনারা জানেন বর্তমানে প্রিলিতে, প্রত্যেক প্রিলিতে দেখা যায় একটা না একটা চিত্রের প্রশ্ন থাকে, বিসিএস বলেন বা অন্যান্য চাকরি পরীক্ষাও চিত্রের প্রশ্ন কিন্তু প্রচুর থাকে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা দিয়ে জাস্ট এটা বললো, তাহলে আপনার মানটা কত, এ হাফ, বি মাইনাস হাফ, সি √3/2, ডি 1। উত্তর কী হবে দেখি আপনাদের, বলেন তো। আচ্ছা, এটা তো সবার পারা উচিত না, কারণ আপনারা প্রত্যেকে কিন্তু এই অন্য কোনো কিছুর মান একটু কষ্ট হইলেও সাইনের মানগুলো মোটামুটি পারেন। ঠিক আছে, তাহলে সাইনের মানগুলো কিন্তু মোটামুটি পারেন। তাহলে এই চিত্রটা দিয়ে আপনাকে জাস্ট কোশ্চেন করলো সাইন থিটা ইকুয়াল টু হোয়াট। আপনারা অনেকেই কিন্তু কনফিউজড হয়ে যাবেন, এটার অ্যান্সারটা কী হবে? কেউ কমেন্ট করতেছেন না। একজন উত্তর করেছে অপরাজিত ধ্রুবতারা, এই তো সবাই উত্তর পারতেছেন, সুন্দর। ঠিক আছে, ধন্যবাদ। দেখেন, ফ্র্যাঙ্কলি স্পিকিং, যদি আপনি সাইন থিটা ইকুয়াল টু কত, তাহলে থিটার মান কত 30 ডিগ্রি, তাহলে আপনি যদি শুধু সাইন 30 ডিগ্রি ধরেন তাহলে আপনার মানটা কত আসবে, হাফ। অনেকে উত্তর হাফ দিয়ে চলে আসবেন, কিন্তু কেন এটা মাইনাস হাফ হবে? কারণ এটা কোন ঘরে পড়ছে? চতুর্থ ঘরে। এই ঘরে তো সাইন কি নেগেটিভ, এই ঘরে সাইন কি নেগেটিভ, দ্যাটস ওয়াই এটার মানটা কি আসবে, মাইনাস হাফ আসবে। অতএব একটু সাবধানতার সহিত উত্তর দিবেন। ঠিক আছে, তাহলে দেখবেন আপনারা পারবেন। এখন এই যে মাইনাসটা হলো, এটাকে কেন্দ্র করে এখন বেসিক আপনারা জানেন। ধরেন পরীক্ষায় আপনার মান নির্ণয় আসলো এটা, একটা কোয়েশ্চেন ধরে আগাতে হবে, না হলে আপনাদের পরিপূর্ণভাবে জিনিসগুলো বোঝা সম্ভব হবে না। ধরেন আমি আন্দাজে একটা লিখি, সাইন 945 ডিগ্রি ইকুয়াল টু কত।
আপনাদের 42তম বিসিএসে যে প্রশ্নটা আসছে সেটার দিকে কিন্তু যাচ্ছি। এই মানটা বের করতে গেলে আপনাকে কি করতে হবে, প্রথমে এই জিনিসটাকে একটু ভাগ করে নিতে হবে 90 দিয়ে। এই ধরনের জিনিস আসার সম্ভাবনা কিন্তু কম, কিন্তু আবারও বলছি কেন এটা পড়াচ্ছি, আপনাকে 40তম বিসিএসের কোয়েশ্চেনটাকে আপনাকে পিওর বেসিক দেওয়ার জন্য। আপনি ভাগ করলে কত আসবে, একবার ভাগ করবেন 90 একে 90, হাতে থাকবে 4, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার যেহেতু আসবে কত 45, ওই 5 তো আসবে, তাহলে একবার তো আর যাচ্ছে না, তাহলে সুতরাং এটা শূন্যবার যাচ্ছে, যেহেতু অটোমেটিক্যালি আসছে যাচ্ছে না, তাহলে শূন্যবার যাচ্ছে, তাহলে 10 বার হচ্ছে ভাগফল যায়, আর হচ্ছে ভাগশেষ থাকে 45। তার মানে এই জিনিসটাকে আপনি লিখতে পারবেন সাইন 10 × 90 প্লাস 45 ডিগ্রি, সাইন 10 × 90 প্লাস কত 45 ডিগ্রি। এটাকে কিন্তু ভাগ করে এটাকে এভাবে ভেঙে লেখা যায়। এবার এই জায়গাটা থেকে আপনি একটু কাউন্ট করেন, দেখেন 0 থেকে শুরু, এটা কিন্তু 90, প্রতিটা ঘর মানে কিন্তু একটা করে 90, তাহলে 10 90 কই যায় একটু দেখেন, 1 90, 2 90, 3 4 5 6 7 8 9 10, এইখানে আসছে হচ্ছে 10 × 90, এর সাথে প্লাস হচ্ছে 45, তার মানে সে এই ঘরে চলে গেছে। তার মানে এই মানটা ঘুরে ঘুরে আপনার থার্ড কোয়াড্রেন্টে আসবে। এটা আপনাকে ভাবতে হবে। কেমনে করবেন, আপনি 90 এর গুণিতকে এটাকে কনভার্ট করবেন যে মানে আসে, কয়টা 90 আছে এখানে, আপনি ঘুরতে ঘুরতে যাবেন 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 এর সাথে প্লাস হয়েছে, সুতরাং থার্ড কোয়াড্রেন্ট। এটা আগে কোয়াড্রেন্ট ফিক্স হইল। এবার আপনার মানটা দেখেন, এই মানটাই আমি, এটার প্রশ্ন তো এটা, আমি আরেকটা জিনিস জাস্ট এখানে লিখে রাখি, সাইন 9 × 90 প্লাস 45, যদি এটা হয়তো কি হবে, আর 10 × 90 45 হলে কি হবে সেটা হবে। আপনাদের ত্রিকোণমিতিতে পূরক কোণের একটা ব্যাপার আছে। পূরক কোণ তো জানেন যে 90 ডিগ্রি কোণকে পূরক কোণ বলে, একটা কোণ ভাঙ্গা দুইটা কোণ হলে, 90 ভাঙ্গা দুইটা কোণ হলে একটা আরেকটা পূরক বলে, আর 180 ভেঙে যদি দুইটা হয় তাহলে একটা আরেকটা সম্পূরক বলে। আপনাদের 43 মিলিতেও এই কোশ্চেনটা আসছে। এখন ত্রিকোণমিতিতে 3 জোড়া পূরক আছে, পূরককে আমি বলি কাপল, পূরককে আমি বলি কাপল, ঠিক আছে। আমি এটা একটু পরে লিখে আপনাদের পূরকটা শিখিয়ে দিই। ত্রিকোণমিতিতে সাইনের কাপল হচ্ছে কস, আর সাইনের শত্রু হচ্ছে কোসেক, এটা হচ্ছে শত্রু, আর এটা মনে রাখবেন বন্ধু। আপনারা বন্ধুকে শত্রুকে একটু আপনাদের দেখাই দিই। সাইনের বন্ধু পার্টনার বলেন কাপল বলেন সেটাকে কজ, আর সাইনের শত্রু হচ্ছে কোসেক, ঠিক আছে। তারপর হচ্ছে সেকের বন্ধু হচ্ছে কোসেক, আর এই সেকের শত্রু হচ্ছে কস, সেক কস একটার একটা শত্রু। আবার টেনের বন্ধু হচ্ছে কট, আবার টেনের শত্রুও কট। এই জন্য এটাকে আমি নাম দিই বিবাহিত কাপল। এটার নাম কি, বিবাহিত কাপল। এখন বিবাহিত কাপল কেন নাম দিলাম, কারণ একমাত্র বিয়ে করা জামাই বউ আছে, এখন শত্রু এখন বন্ধু। বিয়ে করেন তাহলে দেখবেন, ঠিক আছে, দিনের 40 বার ঝগড়া হবে, 80 বার মিল হবে, ঠিক আছে। আর বাকি যত বন্ধু হোক, একবার ঝগড়া লাগলে অনেক বড় ঝগড়া লাগে। একমাত্র জামাই বউর মাঝে যদি জামাই বউ শব্দ থাকে, তার মানে তাদের মধ্যে ঝগড়া আছে, মিল আছে, ঠিক আছে। সুতরাং এটাকে আমি বলি বিবাহিত কাপল। এই কাপলগুলো আর এই শত্রুগুলো আপনাকে জেনে রাখতে হবে। এরা হচ্ছে পরস্পরের পূরক, আর এরা হচ্ছে পরস্পরের শত্রু। তাহলে কেন পূরকের কথা বলছি এবার আসেন। তাহলে এই পূরকগুলো একটু মনে রাখেন, আপাতত মনে রাখেন সাইনের পূরক কজ, কজের পূরক সাইন, ঠিক আছে। তাহলে এইটুকু আমি মুছে ফেলি। তাহলে মুছে আমি যে জিনিসটা লিখছিলাম সেটা আবার লিখি, সাইন 9 × 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি এখানে লিখছিলাম। যখন আপনার জোড় সংখ্যক 90 হবে, জোড় সংখ্যক 90 হবে, তখন এটা চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে। কিন্তু যখন বিজোড় সংখ্যক 90 হবে, তখন সেটা চেঞ্জ হয়ে পূরকে হয়ে যাবে।
এই ব্যাপারটার জন্য আপনাদের যা সেটা বলছি। যখন জোর 90 হবে তখন প্রশ্নের যা সেটাই থাকবে, আর বিজোর 90 হওয়া মানে তার পূরক হয়ে যাবে। আর অ্যাঙ্গেলটা আসবে কোনটা? এটা 45 ডিগ্রি। অ্যাঙ্গেল কোনটা? এটা 45 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ভ্যালু। আপনার দরকার এখানে একটা চিহ্ন দরকার আছে। এখানে কি চিহ্ন বসবে? এই চিহ্নটা এখান থেকে আসবে। এই যে 945 কোন ঘরে? থার্ড ঘরে। এই ঘরে সাইন কি? মাইনাস, এই জন্য বাইরে একটা মাইনাস থাকবে। এটা হচ্ছে মাইনাস সাইন 45, অর্থাৎ -1/√2। এই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, অনেকে উত্তর করছেন ওরা অপরাজিত ধ্রুবতারা, তার জামাই খুব ভালো, বুঝছি জামাই পাশে বসে ক্লাস করতেছে এই জন্য ভালো। ঠিক আছে, কার জামাই কদ্দুর ভালো বান্ধবী রেজে খেতে হবে। হ্যাঁ, অঙ্ক করি, থাক আজকে না কই, কারণ আমার বউ পাশ দিয়ে শুনতেছে। এটা বুঝছেন কিন্তু একটু জটিল টপিক, আমি বলছি জটিল জটিল জিনিস আমি পড়াই, কারণ আপনাদের এগুলো পড়তে হবে, না পড়ে উপায় নাই। রিটেনে তো এগুলো না বুঝে আপনি ত্রিকোণমিতি টাচই করতে পারবেন না। হায়ার ম্যাথে যে কোশ্চেনগুলো এখন আসে, জব মার্কেট অফ প্রিলিমিনারিতেও যে কোশ্চেনগুলো আসে, অন্য অন্য চাকরি পরীক্ষায় আমি দেখেছি কোশ্চেন এগুলো আসে। যেমন এটাও কিন্তু আমি নিয়েছি, যেটা আপনাদের বলি, এটা প্রশ্নটা কোত্থেকে নিয়েছি। এই প্রশ্নটা আসছে হচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কনস্ট্রাক্টর 2018 সালের, অর্থাৎ পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের 18 সালের নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। আপনারা বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষা দেন, আসে। এখন এই জিনিসটা তো বুঝছেন ভাই, জিনিসটা কি? যত জোর সংখ্যক 90 মানে যাহা প্রশ্ন তাহাই থাকবে, অ্যাঙ্গেলটা ডিরেক্টলি আসবে, এরপরে চিহ্ন দেখব। ঠিক আছে, এরপরে এবার আপনাদের আমি 40তম বিসিএস এর কোয়েশ্চেনটা, ভাগটা 0 আসলো কেন? ভাগটা ভাই এটা হচ্ছে ভাগের জিনিস। ঠিক আছে, এটা ভাগের জিনিস। আপনার যখন আপনার সরাসরি অবশিষ্ট থাকে, ঠিক আছে, সরাসরি অবশিষ্ট থাকলে ভাগ না গেলে ভাগ শেষ। কিন্তু যখন আপনি উপর থেকে কিছু নামাইবেন, নামানোর পরে যদি ভাগ না যায় তখন একটা 0 দিতে হয়। এটা ভাগের রুলস, আপনারা তো জানেনই। ঠিক আছে, তো আমি আজকে লাস্ট কোশ্চেন করব 40 বিসিএস এর কোশ্চেনটা। একটু দেখেন, এটা অনেকে কিন্তু বিসিএস এর পরীক্ষার পরেও অনেক কোচিং সেন্টার পর্যন্ত উত্তর ভুল দিয়েছিল প্রথমে। এটার মান কত? অপশনগুলো ছিল -1, 1, তারপর ছিল হাফ, 0, এই 4টা অপশন ছিল। তাহলে এরকম ভাবে মানটা দিছে n π/2। তারপর প্রশ্নে বলছে এই অনুক্রমটির, মানে এই ধারাটির অনুক্রমটির চতুর্থ পদ কত? এই চতুর্থ পদ মানে n = 4। এই চতুর্থ পদ মানে n = 4। তাহলে আপনি n = 4 এখানে বসান, বসালে কি হবে? cos 4 × π/2, এইটা আসবে না? আর আপনারা জানেন π/2 মানে হচ্ছে 90, তার মানে cos 4 × 90। তাহলে এবার বলেন তো এখানে কয়টা 90 আছে, জোড় না বিজোড়? 4 কি জোড় সংখ্যা না? অতএব 4 যেহেতু জোড় সংখ্যা, জোড় 90, তাহলে cosই থাকবে। এরপরে তো আসে এই দিক থেকে একটা অ্যাঙ্গেল আসে, তাহলে এর সাথে কি আছে? যোগ 0 আছে, কারণ 490-র সাথে যেহেতু অতিরিক্ত কোনো কিছু নাই, সুতরাং বাকিটুকু 0 ধরে নেবেন। তাহলে এটা মানে হচ্ছে cos 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রির মান কত? 1। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে 1, অর্থাৎ উত্তর বি। cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। আপনাদের আরেকটা ডায়াগ্রাম আমি দেখাবো সুন্দর করে, ঠিক আছে, মনে রাখবেন। তো এই হচ্ছে কোয়েশ্চেন, cos n π/4 এর চতুর্থ পদ চেয়েছিল, তাই n এর মানটা 4 বসালাম। তাহলে π/2 মান হচ্ছে 90, তার মানে 490 + 0। তাহলে 490 + 0, দেখেন 490 একদম ম্যাচিং হয়ে গেছে। cos 490 মানে জোড় 90, তাহলে জোড় থাকলে যাহা প্রশ্ন তাহাই থাকে, আর 0 আসবে। অন্যভাবে যদি করেন, আপনাদের চিত্রের সাপেক্ষে আমি আপনাদের সাইন এবং কজের দুইটা ভ্যালুর চিত্র এঁকে দিব। সাইনেরটা দেখেন, এটা হচ্ছে সাইন আর এটা হচ্ছে কজ। সাইন এখানে 0, এখানে 1, এখানে 0, এখানে -1, এভাবে ঘুরতে থাকে। কজ এখানে 1, এখানে 0, এখানে -1, এখানে 0, এই জিনিসটা মনে রাখবেন। ঠিক আছে,
শূন্য, অর্থাৎ বাড়তে থাকে আবার কমতে কমতে আবার বাড়ে, মানে এভাবে 0 1 0 -1, 1-এর অপোজিটে -1 হবে, 0 তো 0 ঠিক অপোজিটে থাকবে। তাহলে এই যে জিনিসটা আসছিল cos 4 × π/2, তার মানে 4 × 90, তাহলে 490 কই যায়, 1 2 3 4 এখানে আসে। তাহলে এইখানে আচ্ছা cos, তো cos 1 2 3 4, 490-এর মান কত, 1, অ্যান্সারটা 1। এইভাবেও আপনি পারতেন যদি এই ফিগারটা মনে রাখেন, ঠিক আছে। তাহলে আজকে আর না পড়াই, অনেক সময় হয়েছে, আপনারা ধৈর্য ধরে অনেক ক্লাস করেছেন, 1 ঘন্টার উপরে ক্লাস করেছেন। তাহলে আজকে বিদায়, আপনারা ক্লাসটা শেয়ার করবেন, পরিচিতদের জানাবেন। আমি ত্রিকোণমিতির আরেকটা বেসিক ক্লাস নিব, সেটা কবে নিব আপনাদের গ্রুপে জানাবো, 2-3 দিন পর হবে। সামনের 2-3 দিন আমি একটু ব্যস্ত থাকবো, এই যে আমার রিটেন কোর্সটা যেহেতু শুরু হবে 15 নভেম্বর, তো এটা স্টার্টিং করার পরেই 18 নভেম্বর আগে আরেকটা প্রিলি ক্লাস নেব, প্রিলি না মানে বেসিক ক্লাস নেব। আপনাদের অনেক বেসিকে দুর্বল, বেসিকগুলো শেখাবো। আজকের ক্লাস কেমন লাগলো বলেন তো? আপনারা এতক্ষণ ধরে ক্লাস করছেন অনেকেই, ধন্যবাদ। আজকের ক্লাসটা কেমন লেগেছে একটু ফিডব্যাক দেন, ঠিক আছে? সবাই কমেন্ট করবেন, যারা ক্লাস করতেছেন 166 জন, আমি কমেন্টের বন্যা বয়ে যেতে চাই, দেখতে চাই। এমনভাবে কমেন্ট করবেন যেন আমি দেখতে না পাই। শাহিনুর রহমান ভাইয়া, রুটিন কই পাবেন? ফ্রি ক্লাস তো এগুলো, ফ্রি ক্লাসের কোনো স্পেসিফিক রুটিন হবে না, আমার টাইমের সাথে ডিপেন্ড করে। আর পেড কোর্সে হলে আপনার রুটিন ওয়াইজ ক্লাস হবে। আপনি 1020 টাকা দিয়ে পেড কোর্সে, সরি 1050 প্রিলির জন্য 1050 টাকা দিয়ে পেড কোর্সে ভর্তি হন, অথবা 1020 টাকা দিয়ে রিটার্ন কোর্সে ভর্তি হন, তখন আপনাদের নির্ধারিত রুটিনে ক্লাস হবে, ঠিক আছে? হ্যাঁ, প্রত্যেকে বলছেন পুরোটা সময় ছিলেন, অনেক ভালো লেগেছে। ইনশাল্লাহ এরকম অনেক ভালো ভালো দুর্দান্ত ক্লাস হবে। আপনাদের একটা কথা বলি, যাদের ফিনান্সিয়ালি খুব ভালো ক্যাপাবল তারা তো টাকা দিয়ে পেড কোর্সে ভর্তি হন, কিন্তু অনেকে আছেন যে চাইলেও টাকা দিয়ে ক্লাসটা করতে পারে না, তাদের জন্য আমি গ্রুপে নিয়মিত ক্লাস নিব। তো আপনারা যদি একটু শেয়ার করেন, অন্যদের উপকার হয়, কারণ যারা ক্লাসগুলো দেখে তাদের উপকার হয়। এটা যেহেতু আমি ফ্রি নিচ্ছি, জ্ঞান বিতরণের জিনিস, ফ্রিলিও, আবার পেড, আমার তো পেড চলতে হবে। তো যারা পেড কোর্সে ভর্তি হতে পারবেন ক্যাপাবল, তারা তো করবেন, ফ্রিও ক্লাস হবে। এই জন্য ফ্রি ক্লাস যেন বেশি বেশি মানুষ দেখতে পারে, আপনারা এটা শেয়ার করে দেবেন, কারণ আমার তো আর মাইকিং করার সুযোগ নাই, আপনাদের মাধ্যমে এটা ছড়াবে। অতএব সবাইকে সুযোগ করে দিবেন আপনারা। আর যারা পেড কোর্সে ভর্তি হবেন, অবশ্যই ডেডলাইনের মধ্যে ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে? শুরু থেকে স্টার্ট করলে আপনারা কিন্তু এগিয়ে থাকবেন। মনে রাখবেন, ম্যাথ যদি ভিতর থেকে নতুন নতুন জিনিস শিখতে চান, দেখেন পেইড কোর্সে ক্লাসগুলো একটু লেন্দি হয়, অনেক ক্লাস হয়। ফ্রি ক্লাসে যদি এত ভালো বোঝাই টাইমের একটা লিমিটেশনের মধ্যে, তাহলে পেইড কোর্সে কি করাবো? একটু বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। তো ভালো থাকবেন, শুভরাত্রি।